প্রিয় ছাত্র ছাত্রী সাজবাতি চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ক্লাস 10 এর ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলো 2 নম্বরের কোন প্রশ্নগুলো পড়ব স্যার 2 নম্বরের জন্য সেই প্রশ্নগুলো দিচ্ছি। 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো আজকে একটা পার্টে দেব এবং এরপরে আরেকটা পার্টে এই 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেব ক্লাস 10 এর ষষ্ঠ অধ্যায়ের 2 নম্বরের কোন প্রশ্নগুলো। দেখো যে প্রশ্নগুলো আমি বেছে নিয়েছি। এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কাকে বলে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কাকে বলে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়া কি ছিল? একই উত্তর হবে, প্রশ্ন দুটো আলাদা। বঙ্গভঙ্গ আন্দোলন কাকে বলে অথবা বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিক্রিয়া কি ছিল। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভঙ্গ পেছনে সরকারের দুটি উদ্দেশ্য লেখো, অর্থাৎ কি কারণে সরকার এই বঙ্গভঙ্গ আন্দোলন করেছিল তার দুটি কারণ তোমাকে লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, 20 শতকে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠার দুটি কারণ লেখো। আবারও বলছি, 20 শতকে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠার দুটি কারণ লেখো। পরের প্রশ্ন, সত্যাগ্রহ কি? সত্যাগ্রহ কি বা সত্যাগ্রহ কাকে বলে? পঞ্চম প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কাকে বলে? ষষ্ঠ প্রশ্ন, খেদা বা খৈরা বা কইরা সত্যাগ্রহ কি? এটা ছিল ষষ্ঠ প্রশ্ন। সপ্তম হচ্ছে আমেদাবাদ সত্যাগ্রহ কি? প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলার চেষ্টা করছি, আগে প্রশ্নগুলো দিয়ে নিই। তারপর দেখো 8 নম্বরের যে প্রশ্নগুলো, মানে 8 নম্বর, 1920 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেস কেন গুরুত্বপূর্ণ? 9 দাগের প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা কি? 10, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুর কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বরের জন্য কিন্তু দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুর কৃষক আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন 11 দাগ, বাবা রামচন্দ্র কে ছিলেন বা বাবা রামচন্দ্র কেন বিখ্যাত? পরের প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ স্মরণীয় কেন? অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, স্বামী বিদ্যানন্দ স্মরণীয় কেন? 13 নম্বর প্রশ্ন, ধর্ষণা সত্যাগ্রহ কি? ধর্ষণা সত্যাগ্রহ কি? 14 দাগের প্রশ্ন, কবে কোথায় অরণ্য সত্যাগ্রহ শুরু হয়? 15 দাগের প্রশ্ন, রামপা বিদ্রোহ সম্পর্কে কি জানা যায়? 15 দাগের প্রশ্ন, রামপা বিদ্রোহ সম্পর্কে কি জানা যায়? 16 দাগের উত্তর, জেনমি বিরোধী আন্দোলন কি? জেনমি বিরোধী আন্দোলন কি? 17 দাগের প্রশ্ন, কবে কারা কৃষক প্রজা পার্টি গঠন করেছিল? কবে কারা কৃষক প্রজা পার্টি গঠন করেছিল? 18 দাগের প্রশ্ন, বখস্ত আন্দোলন কি? 18 দাগের প্রশ্ন, বখস্ত আন্দোলন কি? 19 দাগের প্রশ্ন, কবে কার সভাপতিত্বে সারা ভারত কিষাণ সভার প্রথম অধিবেশন আহুত হয়? 20 দাগের প্রশ্ন, কবে কোথায় কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কি ছিল? 20 দাগ, কবে কোথায় কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? এর উদ্দেশ্য কি ছিল? 21 দাগ, সারা ভারত কিষাণ সভার প্রধান দাবিগুলো কি ছিল? সারা ভারত কিষাণ সভার প্রধান দাবিগুলি কি ছিল? পরের প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? 22 দাগের প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? 23 দাগের প্রশ্ন, ভারতের কৃষক আন্দোলনগুলিতে বামপন্থী প্রভাব বৃদ্ধির দুটি কারণ লেখো। আবারও বলছি, ভারতের কৃষক আন্দোলনগুলিতে বামপন্থী বৃদ্ধির দুটি কারণ লেখো। এই 23টা প্রশ্ন তোমরা অবশ্যই প্রথম সারিতে রাখবে। এছাড়া এই অধ্যায়ের আর বাদবাকি যে প্রশ্নগুলো আছে 2 নম্বরে আমরা ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করব। তোমরা যেমনটা বলেছো
তেমনটা ভাবে আমি 2 নম্বরের প্রশ্ন আজকের একটা লিস্ট 23টা কোশ্চেনের দিলাম। দেখো প্রথম প্রশ্ন দিয়েছিলাম বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কি বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতিক্রিয়া কি ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন 1905 সালে 16ই অক্টোবর লর্ড কার্জন, সাম্রাজ্যবাদী চরিত্রের মানুষ ছিলেন লর্ড কার্জন, ভারতবর্ষে বাঙালিদের মধ্যে হিন্দু এবং মুসলিম যে ঐক্যতা, সেই ঐক্যতাকে ধ্বংস করবার জন্য প্রশাসনিক সুবিধার কথা বলে এই বিশাল প্রদেশকে তিনি ভাগ করে দিলেন এবং এমনভাবে ভাগ করলেন যে ভাগ আজকে আজও বিরাজমান। তাহলে মূল উদ্দেশ্য কি? বাঙালিদের ঐক্যকে ভাগ করা। মূল উদ্দেশ্য কি? বাঙালির জাতীয়তাবাদকে ভাগ করা। মূল উদ্দেশ্য কি? হিন্দু মুসলমানের ঐক্যকে ভাগ করা। মূল উদ্দেশ্য কি? এই বাংলা থেকে ব্রিটিশ বিরোধী সমস্ত আন্দোলন একের পর এক তাদের সামনে আশ্রে পড়ছে, তাই উৎপত্তি স্থলটাকে ধ্বংস করে দাও। দেখো আমরা পড়েছি ইতিহাস, বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো। বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ কাল তা ভাবে, সবাই জানা। ব্রিটিশ সরকার এটা বুঝতে পেরেছিল বাংলা থেকে সমস্ত আন্দোলন হচ্ছে কি ব্রিটিশ বিরোধী আন্দোলন, কি বিপ্লবী আন্দোলন, কি সংস্কার আন্দোলন, কি ধর্ম সংস্কার আন্দোলন, কি নবজাগরণ, সাহিত্যের প্রসার, যাই বলো না কেন খেয়াল করে দেখবে প্রথমে বাংলা থেকে শুরু হয়েছিল, তারপরে সেটা আস্তে আস্তে আমরা দেখব পাঞ্জাবে, আমরা আস্তে আস্তে সেটা দেখব মহারাষ্ট্রে। ভারতবর্ষে এই 3টি রাজ্যে সব থেকে বেশি ইংরেজদের অশান্তি বা দুঃস্বপ্নের কারণ ছিল। কখনো ওরা এই 3টে রাজ্য নিয়ে কখনো ভালো ওদের অভিমত ছিল না। বাংলা জ্বলেছে তো পাঞ্জাব জ্বলেছে, পাঞ্জাব জ্বলেছে তো মহারাষ্ট্র জ্বলেছে, মহারাষ্ট্র জ্বলেছে তো সারা ভারতবর্ষ জ্বলে গেছে বিভিন্ন আন্দোলনে। এটা বুঝতে পেরেছিলেন লর্ড কার্জন। তিনি যুক্তি দেখালেন যে বিশাল বাংলা প্রদেশ একজন মাত্র প্রশাসকের হাতে আমরা শান্তিতে নেই দিয়ে নিরাপত্তার কারণে বা প্রশাসন চালাতে আমাদের অসুবিধা হচ্ছে। তখন তিনি বিশাল বাংলা প্রদেশ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম সমস্তটাই কিন্তু তখন বাংলা প্রদেশের মধ্যে ছিল, তাকে তিনি ভাগ করে দিলেন, অজুহাত খাড়া করলেন প্রশাসনিক সুবিধা একটা। এবার প্রতিক্রিয়া কি ছিল? বাঙালি কি কখনো বসে থাকে? বাংলার মাটি দুর্জয় ঘাটি সবার আমাদের জানা, তো বাংলা কখনো কিন্তু বসে থাকে না। বাঙালি কিন্তু আওয়াজ তোলে প্রথমে, তার পরবর্তীকালে স্প্রেড হয় সারা ভারতবর্ষ ব্যাপী। তেমনি প্রথমে বাঙালিরা রাখি বন্ধন উৎসব পালন করলো 16ই অক্টোবর, যেদিন বঙ্গভঙ্গ কার্যকর হলো। বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল 19শে জুলাই, বঙ্গভঙ্গ কার্যকর হলো 16ই অক্টোবর। 16ই অক্টোবর বাঙালিরা কি করলো? রবীন্দ্রনাথের নেতৃত্বে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান, এই গান গেয়ে আমরা দেখব যে ওই দিন হিন্দুরা মুসলমানদের হাতে, মুসলিমরা শিখের হাতে, শিখ জৈনর হাতে আমরা কিন্তু রাখি উৎসবের মধ্য দিয়ে মেলবন্ধন ঘটাতে চেয়েছি। দেখো আমাদের অন্তরের ভাগ করতে পারোনি, তোমরা বহিরঙ্গের ভাগটা করতে পেরেছো, সীমানার ভাগটা করতে পেরেছো, কিন্তু হৃদয়ের ভাগ তোমরা করতে পারোনি। তোমাদের এই যে দূরভিসন্ধি সেটা ফলপ্রসূ হয়নি, এটা আমরা দেখাতে গিয়েছিলাম। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত পরিবারের সদস্যরা এই বয়কট আন্দোলনে বা স্বদেশী আন্দোলনে বা রাখি বন্ধন উৎসবে কিন্তু পা মিলিয়েছিল। আর কি করেছিলাম ওই দিন? আমরা ওই দিন এমন কোনো বাঙালির পরিবার ছিল না যে পরিবারে মানুষ না খেয়েছিল না, অর্থাৎ অরন্ধন দিবস। রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে বা ডাকে ওই দিন কোনো বাঙালির ঘরে হাঁড়ি চড়েনি, কোনো চাল থেকে ভাত হয়নি। বোঝা গেল কি বললাম? তাহলে অরন্ধন দিবস পালিত হয়েছিল। তাহলে প্রথম কি বললাম? রাখি উৎসব বা রাখি বন্ধন। ওই দিন আমরা দেখিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে সব থেকে বড় ভূমিকা পালন করেছিলেন। দ্বিতীয় কি দেখলাম? রমেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে অরন্ধন দিবস ওই একই দিন। নেক্সট কি দেখলাম? ওই 16ই অক্টোবর যে কালো দিবস হিসাবে বা কালা দিবস হিসাবে পালন করলাম এই বাঙালিরা। আরও কি এখানে শেষ না? ওই দিন আমরা দেখলাম অসুস্থ জননেতা আনন্দমোহন বসু, তার আহ্বানে
50,000 মানুষ মিলিত হলো এবং সেই মিলিত হলো যেখানে সেইখানটায় আমরা তৈরি করলাম যে জাতীয় সভা, একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল। আর কি করা হলো, ওই একই দিনে তিলক স্বরাজ তহবিল বলে একটা ফান্ড করা হলো, যে ফান্ডে হাজার হাজার মানুষ কয়েক মুহূর্তে হাজার হাজার টাকা দান করে ফান্ডটাকে ভরিয়ে দিয়েছিল এই আন্দোলনের সপক্ষে। তাহলে কি বললাম, প্রতিক্রিয়ার এই 4টে পয়েন্ট আমরা বলবো এবং কি কারণে বঙ্গভঙ্গ হলো সেটাও কিন্তু আমরা বলবো। ডিটেলসে বলে দিলাম, যেটুকু মনে থাকবে সলিড মনে থাকবে সেটুকুই লিখে এসো, 2-এ 2 পাবে আমার বিশ্বাস। কারণ আমার স্টুডেন্টরা পেয়েছে 95 পেয়েছে এই ইতিহাসে, এবং যেখানে এবছরও তারা 95-96 নম্বর পেয়ে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাশ করেছে এবং তারা আজও পরবর্তীকালে তারা ইতিহাসকেই আবার রেখে দিয়েছে ভালোবেসে। যারা ইতিহাসকে ভালোবাসে তাদের কাছে বলবো ইতিহাস পড়া উচিত, ব্যক্তিগত নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য নয়, দেশকে জানবার জন্য কারা এই দেশের প্রতি প্রাণ দিয়েছে। নেক্সট পয়েন্ট বা প্রশ্ন, বঙ্গভঙ্গের পেছনে সরকারের 2টি উদ্দেশ্য। আমরা প্রথমে এতেই বলে দিলাম যে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ জাতি বাঙালি তাদেরকে ধ্বংস করবার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য, আন্দোলনটাকে স্তীমিত করবার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তখন আর নাম নেই, তখন হবে ব্রিটিশ, সেই ব্রিটিশ কিন্তু এই কাজটা করলো। কথা প্রসঙ্গে বলে রাখি, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নামটা কোন ইয়ার পর্যন্ত ব্যবহার করব, কোন সাল, মহাবিদ্রোহ 1857, মনে থাকে যেন। তারপরেই কিন্তু আমরা ব্যবহার করব ব্রিটিশ জাতি বা ভারতবর্ষের যে ঔপনিবেশিক শক্তি ছিল ব্রিটিশ, তাদের কথাই আমরা শুধু বলবো, কোম্পানির কথা আমরা বলবো না। 20 শতকে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছিল কেন? 20 শতকে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠার কারণ হচ্ছে যে এই সময়কালে আমরা 2টো জিনিস দেখব, অর্থনৈতিকের ভীষণ পরিবর্তন, সামাজিক জীবনযাপনেরও ভীষণ পরিবর্তন। এই 2টো পরিবর্তন আমরা দেখব কৃষক আন্দোলনকে করবে, উৎসাহিত করবে। এছাড়া এই সময় আমরা দেখেছি যত কৃষক আন্দোলন, যত শ্রমিক আন্দোলন এই ভারতবর্ষ হচ্ছে, সমস্ত আন্দোলনগুলো পরিচালিত করেছে কারা? সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টিদের অবদান, কংগ্রেস সমাজতন্ত্রী দলের অবদান, যারা কিনা কৃষকদের জন্য, যারা কিনা শ্রমিকদের জন্য আন্দোলন সংগঠিত করেছিল, আন্দোলন জোরদার করেছিল, আন্দোলন তীব্রতর করেছিল, আন্দোলন জঙ্গি রূপ নিয়েছিল, তার পেছনে অবদান কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস সমাজতন্ত্রী দল। বোঝা গেল? এই পয়েন্টগুলো লিখে আসবে। নেক্সট পয়েন্ট হচ্ছে সত্যাগ্রহ কি। দেখো, সত্যাগ্রহ কাকে বলে? সত্য যোগ আগ্রহ সমান সমান সত্যাগ্রহ, অর্থাৎ শত্রুর প্রতি অবিদিষ্ট থাকা, একেবারে অবিচল থাকা, যে শত্রুর হৃদয় রাজ্য পরিবর্তন করে তবেই শত্রুকে ছাড়ব, শত্রুর সামনে কৃচ্ছ সাধন করব, শত্রু দেখুক, শত্রু জানুক, শত্রু বুঝুক, একটা সময় দেখবে তার পথ অধর্মের পথ, তার পথ সততার পথ নয়, তার পথ অন্যায়ের পথ, তার দর্শনই অন্যায়ের দর্শন। একটা সময় শত্রু বুঝবে, বোঝার পরে শত্রু নিজেই পরিবর্তন হয়ে যাবে, সে সততার পথে আসবে, আদর্শের পথে আসবে, ন্যায়ের পথে আসবে, নীতির পথে আসবে। এই যখনই আসবে সত্যাগ্রহ তখন সফল। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। গান্ধীজির এই নীতি সত্যাগ্রহ নীতি, এবং এই নীতির ক্ষেত্রে তার জীবনকে পরিবর্তন করেছিল। দক্ষিণ আফ্রিকায় যখন ছিলেন নাটালে, সেই সময় 3টে বই, থেরোর ডিসঅবিডিয়েন্স, টলস্টয়ের কিংডম অফ গড এবং আনটু দ্য লাস্ট, এই 3টে বই, রাস্কিন, টলস্টয় আর থেরোর, এই 3টে বই কিন্তু জীবন পরিবর্তন করে দিয়েছিল, এবং সেই তারই পরিপ্রেক্ষিতে তার মধ্যে গড়ে উঠেছিল সত্যাগ্রহের আদর্শ। বোঝা গেল কি বললাম? এই কথাগুলোই শুধু লিখে আসবে। দেখো, তারপরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কাকে বলে? চম্পারণ কোথায়? বিহারে। চম্পারণ সত্যাগ্রহ কাকে কেন্দ্র করে? নীল বিদ্রোহকে কেন্দ্র করে। কারণ আমরা দেখব কয়েক বছর ধরে ওইখানে
শতাব্দী কাল ধরে ওইখানে চম্পারণ 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল। কি এই 3 কাঠিয়া? 20 কাঠায় 1 বিঘে, 33 শতকে 1 বিঘে। 20 কাঠার মধ্যে 3 কাঠাতে তোমাকে নীল চাষ করতেই হবে। আবারও বলছি, 20 কাঠার মধ্যে 3 কাঠা তোমাকে নীল চাষ করতে হবে, এটা ছিল বাধ্যতামূলক। এবং এই 3 কাঠাতে নীল চাষ তুমি যদি না করো, তোমার প্রতি শাসন, শোষণ, অত্যাচার এইগুলো আনলিমিটেড চলে আসবে। বোঝা গেল? যেমন এখন তোমরা 28 দিনে আমরা আনলিমিটেড রিসার্চ করি, তো এখানে 28টা দিন নয়, নীল চাষ যত সময় না করছো তত সময় আনলিমিটেড তোমার উপরে শারীরিক নির্যাতন হবে। করবে কে? ওইখানকার নীলকরেরা। সুতরাং এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা গান্ধীজি প্রথমে শুনলেন, তিনি জানলেন, এরপরে তিনি ইন্দুলাল যাজ্ঞিক ওকে নিয়ে বসে পড়লেন, সত্যাগ্রহের পথ ধরলেন। কি? যত সময় নাই 3 কাঠিয়া ব্যবস্থা উঠছে তত সময় তিনি উঠবেন না, তিনি ওইখানেই বসে থাকবেন। 1, 2, 3, 4 হাজার হাজার কৃষক যখন বুঝলো, জানলো যে গান্ধীজি আমার, তখন গান্ধীজি নামে পরিচিত না, মোহনদাস করমচাঁদ গান্ধী, যে একজন ব্যক্তি আমাদের জন্য লড়াই করছেন, সংগ্রাম করছেন, তিনি আমাদের জন্য সত্যাগ্রহের পথ ধরে নিয়েছেন, তিনি আমাদের জন্য এইখানে আন্দোলনে বসে আছেন, ত্যাগ স্বীকার করছেন। যার হাতে কোনো বন্দুক নেই, যার হাতে কোনো পিস্তল নেই, যার কাছে কোনো গুলি নেই, যার কাছে কোনো তলোয়ার নেই, যার কাছে কোনো লোকজন নেই, শুধু আছে মনের শক্তি, অদম্য ইচ্ছা শক্তি আর নীতির পথ, আদর্শের পথ, সত্যাগ্রহের পথ। এক এক করে কৃষকরা তার চারিপাশে বসে গেল। প্রশাসন ভয় পেয়ে গেল। প্রশাসন বলল, আপনি এখান থেকে চলে যান, নাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। গান্ধীজি চলে যাননি, কারণ তিনি কখনো মাথা নোয়াননি কারোর কাছে। তিনি ওখানে বসলেন, তাকে অ্যারেস্ট করা হলো এবং হাজার হাজার জনগণ আরও এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হলো, ফেটে পড়লো। অবশেষে প্রশাসন তার কাছে যেতে বাধ্য হলো। তা গান্ধীজি প্রশাসনের কাছে গেল না, প্রশাসন গান্ধীজির কাছে যেতে বাধ্য হলো এবং চুক্তি হলো যে 3 কাঠিয়া ব্যবস্থা তুলে দিতে হবে। যারা স্বেচ্ছায় 1 বিঘে জমিতে 3 কাঠা নীল চাষ করবে তারা স্বেচ্ছায় করতে পারে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। তার গান্ধীজি 1917 সালের এই প্রথম আন্দোলন, প্রথম গান্ধীজির ভারতবর্ষের প্রথম আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলন সফল হলো এবং সেখানকার কৃষকরা দেখেছিল যে শীর্ণকায় মানুষের তেজ, এই শীর্ণকায় মানুষের ব্যক্তিত্ব, এই শীর্ণকায় মানুষের অফুরন্ত প্রাণ শক্তি কি, সেটা সেই দিন মানুষ বুঝতে পেরেছিল। 1918 সালে চম্পারণ কৃষি বিল পাস হলো। শতাব্দী কালের যে একটা নৃশংস বর্বর 3 কাঠিয়া প্রথা, সেটা কিন্তু ধ্বংস হয়ে গেল। সতীদাহ প্রথা শতাব্দী কাল ব্যাপী যেমন প্রচলিত হয়েছিল বাংলার হিন্দু সমাজে, কোনো বেদে লেখা নেই, উপনিষদে লেখা নেই, রামায়ণে লেখা নেই, মহাভারতে লেখা নেই, গীতাতে লেখা নেই। যার জন্য আন্দোলন করলেন রাজা রামমোহন রায়, যার জন্য তার মাথা ফেটেছিল, সেই আন্দোলনটা থেকে তিনি তবুও কিন্তু পিছিয়ে আসেননি, তবুও কিন্তু তিনি সেই দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা নিয়ে এর বিরুদ্ধে তিনি লড়াই করলেন, সংগ্রাম করলেন, সফলতা এলো। আজকের হিন্দু রমণীরা, বিধবা রমণীরা, তারা এই সতীদাহর ইতিহাস কিন্তু জানে না। বোঝা গেল কি বললাম? তাহলে ইতিহাসকে জানতে হবে, শুধু পরীক্ষার জন্য নয়, ইতিহাসকে জানতে হবে এই দেশের জন্য কারা প্রাণ দিল, কারা ত্যাগ করলো, তাদের সেই ফসল নিয়ে আমরা কতটা কি করতে পারছি, কি করছে এই দেশটাকে নিয়ে, এটাও বোঝার সময় এসেছে। সুতরাং সমস্তটাই পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করেই আমাদের এগোনো উচিত। দেখো, এইরকম যে 23টা আজকে প্রশ্ন দিলাম, প্রত্যেকটা প্রশ্ন এরকম ধরে ধরে বলতে হবে এবং তোমাদের কাছে উপস্থাপন করলে বিষয়টা কিন্তু সঠিক জায়গায় চলে আসবে আমার বিশ্বাস। যাক, আজকে অতটা দিতে পারবো না, ভিডিও বড় হলে তোমরা আবার কেউ দেখবে না, অল্প সময়ের মধ্যে রাখতে হবে। তো লাস্ট আর একটা প্রশ্ন বলবো, সেটা হচ্ছে, আর দুটো বলবো, খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহ কি? খেদা এটা হচ্ছে গুজরাটে। এরপরে যে আন্দোলন, দ্বিতীয় সত্যাগ্রহ যে আন্দোলনটা হবে গান্ধীজির, সেটা কিন্তু গুজরাটে, এবং তৃতীয় সত্যাগ্রহ যে আন্দোলনটা হবে সেটাও কিন্তু গান্ধীজির গুজরাটে, তার জন্মস্থানে। তোমরা জানো সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মস্থান গুজরাট, বর্তমানে প্রধানমন্ত্রী মোদি তার জন্মস্থান গুজরাট,
বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার জন্মস্থান গুজরাট। এপিজে আব্দুল কালাম, বিখ্যাত বিজ্ঞানী, আমাদের ভারতবর্ষের উইংস অফ ফায়ার এবং ভারতের মিসাইল ম্যান, তারও জন্মস্থান কিন্তু গুজরাট। এবং সর্বপল্লী মোহনদাস করমচাঁদ গান্ধীরও কিন্তু জন্মস্থান গুজরাট। তো সেই গুজরাটে আরও দুটো আন্দোলন হয়েছিল। প্রশ্ন আসে, গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি? অনেকে লেখে 1920 সালে অসহযোগ, সুন্দর করে কিন্তু কেটে দেয়। ওই প্রশ্নটা কি হবে? গান্ধীজির নেতৃত্বে প্রথম সর্বভারতীয়, কথাটা যোগ থাকবে, প্রথম সর্বভারতীয় সত্যাগ্রহ কোনটি? তখন লিখবো আমরা অসহযোগ আন্দোলন 1920। কিন্তু যদি প্রশ্ন আসে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি, অবশ্যই লিখবো চম্পারণ সত্যাগ্রহ। দ্বিতীয় সত্যাগ্রহ কোনটি? খেদা সত্যাগ্রহ। তৃতীয় সত্যাগ্রহ কোনটি? আহমেদাবাদ সত্যাগ্রহ। এইগুলো কিন্তু ঠিক বুঝে মন দিয়ে পড়তে হবে, কিন্তু চোখ দিয়ে নয়। চোখ দিয়ে দেখবো, মন দিয়ে পড়বো, তবেই কিন্তু পড়াটা সঠিক হবে। তাহলে এবার কি বলবো? খেদা সত্যাগ্রহ, এটা কত সাল? 1918 সাল। দেখো, গান্ধীজির বয়স যখন 45, গান্ধীজি তখন ভারতবর্ষে পা রাখলেন। এতদিন ছিলেন দক্ষিণ আফ্রিকার নাটালে। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষদের নিয়ে ওইখানে আন্দোলন করলেন এবং ওইখানে অনেকবার তিনি জেলে গেলেন, গিয়েছিলেন ওকালতি করতে, কিন্তু দেখলেন ওকালতি ওনার দিয়ে হবে না। উনি মুক্তি চান, যে পরাধীন মানুষ, সেই মানুষগুলোর মুক্তি চান। সেখানেই শুরু করলেন আন্দোলন। বুঝতে পারলেন আমার দেশে গিয়ে আন্দোলন করতে হবে। 45 বছর যখন বয়স, 1915 সাল ভারতবর্ষের বুকে পা রাখছেন গান্ধীজি, এবং পা রেখেই প্রথম 2 বছর 15 থেকে 16 তিনি শুধু ঘুরলেন, ভারতবর্ষটাকে চষে বেড়ালেন। মানুষের অভাব অভিযোগে শুনলেন, কৃষকের অভাব অভিযোগ কথা শুনলেন, চাষিদের কৃষক অভাব অভিযোগের কথা শুনলেন, শ্রমিকদের অভাব অভিযোগের কথা শুনলেন। কখনো উচ্চবিত্ত মধ্যবিত্তদের কথা কিন্তু তিনি শোনেননি। তিনি এদের নিয়েই প্রথম আন্দোলন করলেন, যা ছিল নতুনত্ব, এবং মহিলাদের আন্দোলনে অংশগ্রহণ করালেন, এটাও কিন্তু নতুনত্ব। যাই হোক, এখন যে প্রশ্নটা, খেদা সত্যাগ্রহ 1918 সাল গুজরাটে ওইখানকার কৃষকদের ওপর অতিরিক্ত রাজস্ব চাপিয়ে দিয়েছে, যার জন্য ওরা খুবই ক্ষিপ্ত। এছাড়া ন্যায্য ফসলের দাম পাচ্ছিল না। গান্ধীজি ওদের নিয়ে আন্দোলন করা শুরু করে দিলেন। তিনি বসে গেলেন অনশনে, এবং সেইখানে পুলিশ প্রশাসন তার কাছে চলে আসলো, বললো আপনি যদি না ওঠেন আপনাকে গ্রেপ্তার করা হবে। তিনি উঠলেন না, তাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে আরো হাজার হাজার মানুষ তার কিন্তু পাশে এসে বসে পড়লো, এবং পরবর্তীকালে আমরা দেখব যার পাশে এসে ওই সময়কালে চম্পারণ সত্যাগ্রহে, খেদা সত্যাগ্রহে তার পাশে ছিলেন, তাদের মধ্যে আমরা জানি ইন্দুলা জাঙ্গিকে নাম আমরা বলেছি, আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে পাবো, যার অন্যতম সঙ্গী তিনি ছিলেন। এরা কিন্তু তাকে সঙ্গ দিয়েছিলেন। প্রশাসন লাস্টে বাধ্য হয়েছিল অতিরিক্ত এই রাজস্বটাকে কমানো, এবং এই আন্দোলনও কিন্তু সফলতার মুখ দেখেছিল। তাহলে খেদা সত্যাগ্রহ কোথায়? গুজরাটের খেদাতে। কত সালে? 1918 সালে। কি নিয়ে আন্দোলন? অতিরিক্ত রাজস্ব, ফসলের ন্যায্য মূল্য না পাওয়া। কে করলেন আন্দোলন? মোহনদাস করমচাঁদ গান্ধী। সঙ্গে কে ছিলেন? ইন্দুলাল জাঙ্গি, এবং পরবর্তীকালে তিনি আয়রন ম্যান, ভারতের লৌহ মানব নামে পরিচিত হলেন সেই সর্দার বল্লভভাই প্যাটেল। তারা কিন্তু এর সঙ্গে ছিল, আন্দোলন সফল হলো। লাস্ট যে কোশ্চেনটা তোমাদের আমরা আজকে বলবো এই ভিডিওতে, আশা করছি পরপর ভিডিওগুলো দেব, সেটা হচ্ছে আহমেদাবাদ সত্যাগ্রহ। এটাও কিন্তু গুজরাট। গুজরাটের আহমেদাবাদকে কি বলা হয়? ভারতের ম্যানচেস্টার। ইংল্যান্ডের ম্যানচেস্টারে যেমন হাজার হাজার মানুষ কাজ করে বস্ত্র শিল্পে, ঠিক ভারতের গুজরাটের আহমেদাবাদে আজও হাজার হাজার মানুষ এই বস্ত্র শিল্পের ওপরে তাদের রুটি রোজগার, তাদের সংসার পরিজন, তাদের সমস্ত চাহিদা অভাব অনটন মেটাচ্ছে আজও। তো সেইখানে শ্রমিকদের ওপরে ওইখানকার মিল মালিকরা একদমই মাইনে বাড়াচ্ছিল না, এবং কাজের সময় ছিল 12 থেকে 14 ঘন্টা। উপরি যে কাজ করত অন্য বেশি সময় নিয়ে, তারও কিন্তু কোনো পয়সা দিত না। এইখানে চলে গেলেন গান্ধীজি, গিয়ে আন্দোলন করলেন। শুধু আন্দোলন করলেন না, তিনি বললেন 50% মাইনে বেতনের সঙ্গে তাকে অতিরিক্ত অর্থ বাড়াতে হবে, 50%। মিল মালিকরা অবশেষে 35% টাকা বাড়িয়েছিল, অর্থাৎ 100 টাকায় 35 টাকা হারে ওইখানকার বেতন বাড়িয়েছিল এই মহাত্মা গান্ধী,
বিনা রক্তে, বিনা গুলাগুলিতে, বিনা গুলিতে এই কিন্তু আন্দোলন হয়েছিল। সুতরাং এইভাবে গান্ধীজির 3টে আন্দোলন সাফল্যের মুখ দেখেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। যে 23টা প্রশ্ন দিলাম, এই 23টা প্রশ্ন যেভাবে উত্তরগুলো লিখতে হবে বলে দিলাম, এই বিষয়গুলো যেন উত্তরগুলোর মধ্যে থাকে, তবে এই পাকা 2-এ 2 তুমিও পেতে পারো। ইতিহাসে 95, 96, 97 তুমিও পেতে পারো, তার জ্বলন্ত প্রমাণ যারা পেয়েছে তারা। সুতরাং কোনো বুজরুকি নয়, কোনো আবেগে নয়, হাঁটো, পরিশ্রম করো, সাফল্য আসবেই। বোঝা গেল কি বললাম? দেখা হবে নেক্সট ভিডিওতে।